আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা, তারপরই হতে চলেছে টি-20 বিশ্বকাপ 2026-এর ফাইনাল ম্যাচ ভারত বনাম নিউজিল্যান্ড। তো এই ম্যাচে ভারতের প্লেইং ইলেভেন কী হবে, ফাইনাল বা চূড়ান্ত পর্যায়ে প্লেইং ইলেভেন, ভারতে কী কী টিম নিউজ হয়েছে, কী কী চেঞ্জেস হতে চলেছে এবং সবথেকে ইন্টারেস্টিংলি কোন পিচে কালকে আহমেদাবাদের মাঠে খেলা হবে, এই সব কিছু নিয়েই তার সঙ্গে মাঠের স্ট্যাট বা ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে স্ট্যাট বা রেকর্ড তো কথা নিয়ে কথা বলবই। তো সব কিছু নিয়ে ভিডিওতে আলোচনা হবে। ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আর এরকমই ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সঙ্গে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যেও। সো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই কথা বলবো কালকের মাঠের বা ম্যাচের পিচ নিয়ে, যেটার প্রশ্ন সবাইকে নিয়ে মানে সবারই মনেই রয়েছে। তো আহমেদাবাদ মাঠে তিনটে পিচ রয়েছে, একটা কালো মাটির পিচ, একটা লাল মাটির পিচ, আর একটা ওই বলতে পারো মিক্স পিচ। তো কালো মাটির পিচে ভারত আগে দুবার খেলেছে, যেটা বলতে পারো কিছুটা বোলিং ফ্রেন্ডলি। টি টোয়েন্টি বলছি, ওডিআই বিশ্বকাপ 2023 ফাইনাল কিন্তু এই ম্যাচেই খেলেছিল, ভারত হেরেছিল। তো এটা একটু রান কম হয়, বা লাল মাটির যেটা পিচ রয়েছে সেটা তোমার রান একটু বেশি হয়, আর যেটা মিক্স পিচ রয়েছে বা ফ্ল্যাট পিচ রয়েছে সেই পিচেও কিন্তু রান বেশি হয় বা হাই স্কোরিং ম্যাচ হয়। তো শোনা যাচ্ছে বা যে এখনও পর্যন্ত রিপোর্টারদের কাছ থেকে রিপোর্ট পাওয়া গেছে, সেখানে শোনা যাচ্ছে যে ফ্ল্যাট পিচ রয়েছে বা হাই স্কোরিং পিচ রয়েছে সেই পিচই খেলা হবে। অর্থাৎ কালকের ম্যাচ আমরা কিন্তু এক প্রকার বলতে পারি সেমিফাইনালের মতনই হাই স্কোরিং ম্যাচ হতে চলেছে। এবার যদি হেড টু হেড নিয়ে কথা বলি, দেখো হেড টু হেড এখনও পর্যন্ত ভারত আর নিউজিল্যান্ডের মধ্যে 30টা ইন্টারন্যাশনাল টি-20 ম্যাচ হয়েছে, যার মধ্যে ভারতের পাল্লা একটু ভারী। ভারত 18টা ম্যাচ জিতেছে, নিউজিল্যান্ড 11টা জিতেছে, আর একটা ড্র হয়েছে। বাট যদি টি-20 ওয়ার্ল্ড কাপের কথা বলি, সেখানে শুনে একটু খারাপ লাগতে পারে, সেখানে নিউজিল্যান্ডের পাল্লা কিন্তু একটু বেশি ভারী। আবার আরেকটা ইনফরমেশান দিতে চলেছি, সেটা শোনার পর আবার একটু খুশি হয়ে যেতেও পারো। এই মাঠে যদি দুটো টিমের নিয়ে কথা বলি, সেক্ষেত্রে ভারত এই ম্যাচে 9টা ইন্টারন্যাশনাল টি-20 ম্যাচ খেলেছে, যেখানে 66% উইন পার্সেন্টেজ রয়েছে ভারতের, এবং ভারতের এভারেজ স্কোর এই মাঠে রয়েছে 180 এবং হাইস্ট স্কোর রয়েছে 234। সেই জায়গায় নিউজিল্যান্ড এই মাঠে মাত্র দুটো ম্যাচ খেলেছে এবং দুটো ম্যাচই হেরেছে। এটাই বলছিলাম যে মানে খুশির খবর। এবং নিউজিল্যান্ডের এভারেজ স্কোর 120 এবং হাইস্ট স্কোর কিন্তু 175। তো অবশ্যই এই জায়গায় আমাদের ভারতের কিছুটা হলেও অ্যাডভান্টেজ থাকছে, বা টক্কর কিন্তু সমানে সমানে হবে ফাইনাল ম্যাচে। আর যদি মাঠের ডাইমেনশন নিয়ে কথা বলি, মোটামুটি বিশাল কিছু বড় মাঠ নয়, ওই 70 বা 75 বা 55 থেকে এর মধ্যেই মাঠের ডাইমেনশন। ছোটো মাঠ, হাই স্কোরিং মাঠ হবে এটাই আশা করা যাচ্ছে। আর যদি ডিউ নিয়ে কথা বলি, সেক্ষেত্রে এখনও পর্যন্ত যা আপডেট, কালকে ডিউ ফার্স্ট ইনিংসে তো থাকছে না, তবে সেকেন্ড ইনিংসে হালকা ফুলকা ডিউ থাকতে পারে, যেটা হয়তো খুব একটা এফেক্ট করবে না বলেই এক্সপার্টদের মত বা এক্সপার্টদের কাছ থেকে শোনা যাচ্ছে। এবং পাশাপাশি কালকের ম্যাচে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, এবং ওয়েদার প্রায় তোমার যে তার টেম্পারেচার 33-34 ডিগ্রি আশেপাশে থাকবে। আর এই মাঠের যদি ওভারঅল স্ট্যান্ড নিয়ে কথা বলি, সেক্ষেত্রে এই মাঠে এভারেজ ফার্স্ট ইনিংস স্কোর 188, এভারেজ সেকেন্ড ইনিংস স্কোর 159। এই মাঠের হায়েস্ট টোটাল হচ্ছে 234, যেটা ভারত নিউজিল্যান্ডের বিরুদ্ধেই বানিয়েছিল, এবং হায়েস্ট চেজ হয়েছে এই মাঠে 177 রান। আর তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার, এবার বিশ্বকাপে এখনও পর্যন্ত যতগুলো ম্যাচ হয়েছে, একটা ম্যাচও কিন্তু এবার টি-20 বিশ্বকাপে এখনও পর্যন্ত কোনো টিম 200+ টোটাল স্কোর করতে পারেনি এই মাঠে। দেখা যাক এই রেকর্ডটা কালকের ফাইনালে মানে ব্রেক করতে পারে নাকি কোনো টিম। আর পেসার ভার্সেস স্পিনারদের কথা যদি বলি, সেক্ষেত্রে তোমার এই মাঠে পেসাররা একটু বেশি উইকেট পেয়েছে, 67% উইকেট পেসাররা পেয়েছে এবং 33% উইকেট কিন্তু স্পিনাররা নিয়েছে। আর উইং পার্সেন্টেজ যদি সেক্ষেত্রে কথা বলি, সেক্ষেত্রে যারা ফার্স্ট ব্যাট করেছে তাদের উইং পার্সেন্টেজ কিন্তু এই মাঠেই বেশি, যারা সেকেন্ড ব্যাট করেছে তাদের কিন্তু উইং পার্সেন্টেজ কম। তবে যেহেতু বললাম কালকের মাঠে মানে কালকের ম্যাচে ডিউ থাকবে না, সেক্ষেত্রে আরামসে যে কোনো টোটাল চেস করা মানে করতে পারবে, মানে যে টিমই চেস করুক চাইলেই কিন্তু চেস করতে পারবে যদি ঠিকঠাক খেলে। আর এবার যদি ভারতের প্লেইং ইলেভেন নিয়ে কথা বলি, সেক্ষেত্রে অনেকের মনে অনেক প্রশ্ন থাকতে পারে, তবে আমার পার্সোনালি মত প্লেইং ইলেভেনে পরিবর্তন করার কোনো দরকার নেই, যেটা আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি। আর দ্বিতীয়ত মনেও হচ্ছে না এখনও পর্যন্ত প্লেইং ইলেভেন কিছু পরিবর্তন হবে বলে। অনেকে অভিষেক শর্মাকে নিয়ে কথা বলবে, তবে অভিষেক শর্মা কালকের ম্যাচ খেলবে 100% শিওর, কারণ আজকে গৌতম গম্ভীরের সঙ্গে অভিষেক শর্মাকে অনেকক্ষণ আলোচনা করতে দেখা গেছে মাঠের প্র্যাকটিস সেশনে। তবে বরুণ চক্রবর্তী না কুলদীপ, এইখানেও একটা প্রশ্ন থাকছে। সেক্ষেত্রে যদিও বরুণ চক্রবর্তী খেলার চান্সটাই বেশি বা তাকে খেলানো উচিত আমি বলবো, তবে আজকে প্র্যাকটিস সেশনে একটা জিনিস খেয়াল করে দেখা গেছে যে অন্যদিন বরুণ চক্রবর্তী প্রথম এসে বল প্র্যাকটিস করে, তারপরে এসে কুলদীপ করে। তবে আজকে কিন্তু বরুণ চক্রবর্তী পরে প্র্যাকটিস করেছে এবং কুলদীপ প্রথম প্র্যাকটিস করেছে, এবং কুলদীপ একটু বেশি পরিমাণে বোলিং প্র্যাকটিস করেছে, সে রিঙ্কু সিংকে বল করতে দেখা গেছে, তারপরে এসে গিয়ে তো মানে বরুণ প্র্যাকটিস করেছে। তো সেই ক্ষেত্রে একটা প্রশ্ন থাকছে, বাকি এই ব্যাপারে ফাইনাল আপডেট তো আমরা কালকের ম্যাচের সময় টসের পরই জানতে পারবো। আর নেক্সট আমাদের কথা বলবো কালকে ভারতের কী কী প্ল্যানিং করা দরকার। প্রথমেই ভারতের যে প্ল্যান হবে, মানে ভারতের প্রথম 6 ওভার
যখন বল করবে সেক্ষেত্রে ভারতের কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হবে এই 6টা ওভার। কারণ নিউজিল্যান্ড যে ভালো স্টার্টটা দিচ্ছে সেটা হচ্ছে নিউজিল্যান্ডের ওপেনার টিম সাইফার্ট এবং ফিন অ্যালেন, এরা দুজনে ভালো স্টার্ট দিচ্ছে। ফিন অ্যালেন একটা 33 বলে সেঞ্চুরি করেছে সেমিফাইনালে। তো ভারতের প্রথম টার্গেট থাকবে যে তোমার এই ওপেনার দুজনকে আউট করা। সেক্ষেত্রে আমরা কিন্তু বুমরাকে নতুন বল হাতে দেখতে পারি আশদীপ সিংয়ের সঙ্গে। সেক্ষেত্রে হয়তো হার্দিক পান্ডিয়া এসে পরে করবে, বা হতে পারে হার্দিক পান্ডিয়াও আগে এলো। তবে প্রথম দুটো উইকেট কিন্তু গুরুত্বপূর্ণ খুবই আমাদের জন্য, এবং তার সঙ্গে তোমার মিডিল অর্ডারে ড্যারি মিচেল। কারণ ড্যারি মিচেলের ভারতের বিরুদ্ধে রেকর্ড খুবই ভালো। রিসেন্টলি আমাদের ভারতের বিরুদ্ধে তোমার সিরিজ খেলো, টি20 সিরিজ খেলো, সেখানে দেখেছো ড্যারি মিচেল কীরকম পারফরমেন্স করেছে। প্লাস ওডিআই সিরিজ খেলো, সেখানেও ড্যারি মিচেল একা হাতে নিউজিল্যান্ড টিমকে টেনেছে। তো অবশ্যই তার প্রতি একটা নজর থাকবে। আর যখন ভারত ব্যাট করবে সেক্ষেত্রে সব বোলারকেই দেখে শুনে খেলতে হবে। যেমন গিয়ে তোমার হচ্ছে গিয়ে লকি ফার্গুসন কিন্তু খুব ভালো স্লোয়ার ইউজ করে। সেক্ষেত্রে ভারতের যত সমস্ত হিটাররা রয়েছে, যেমন অভিষেক শর্মা বলো বা ঈশান কিষান, এরা স্লোয়ার বলে কিন্তু আউট হওয়ার একটা ক্যাচ তোলার সম্ভাবনা থাকবে। অবশ্যই দেখে খেলতে হবে। সঙ্গে সঞ্জু স্যামসনেরও তাই স্লোয়ার বলে একটু প্রবলেম রয়েছে। আর তার সঙ্গে আরেকজনকে নিয়ে আলোচনা করবো, স্যাডনার, খুবই বুদ্ধিমান বোলার, নিউজিল্যান্ড টিমের ক্যাপ্টেন। তার সঙ্গে খুবই বুদ্ধিমত্তার সঙ্গে খুবই স্লোলি বল করে। তো অবশ্যই তাকেও কিন্তু একটু দেখে খেলতে হবে। আর যদি ওভারঅল এক্সপেকটেশন কথা বলি, এক্সপেকটেশন নিয়ে ভারতের টিমের কাছ থেকে, তো একটা এক্সপেকটেশন থাকবে অভিষেক শর্মার ফর্ম এবং বরুণ চক্রবর্তীর ফর্ম। তো আমি চাইবো ব্যাটাতে অভিষেক শর্মা এমন পারফরমেন্স করুক যেন বাকি ব্যাটসম্যানদেরকে কোনো চিন্তাই করতে হয় না। অন্যদিকে বরুণ চক্রবর্তী 4 ওভারে অ্যাটলিস্ট যেন 2-3 উইকেট নেয় 30-35 রান দিয়ে, এতেই খুশি। আর সঞ্জু স্যামসনের উপরে নজর থাকবে। সঞ্জু স্যামসন লাগাতার 2টো ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ পারফরমেন্স করেছে। কালকে তার কাছ থেকে এক্সপেকটেশন সবথেকে হাই থাকবে। তো আমি বলবো এক্সপেকটেশন হাই না রাখাই ভালো, কারণ পরপর 3টে ম্যাচে একা প্লেয়ার অফ দ্য ম্যাচ হওয়া বা পারফরমেন্স করা সত্যি যে কোনো প্লেয়ারের ক্ষেত্রে চাপ। যদিও হয়নি এমনটা তা নয়, তবুও আমি বলবো যদি ভালো খেলে যায় বা কালকে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে যায় তাহলে তো এটা একটা বিশ্ব রেকর্ড হয়ে যাবে, খুবই ভালো ব্যাপার আমাদের ভারতের জন্য। তবে তাও আমি বলবো তার কাছ থেকে এক্সপেকটেশন কম রাখাই উচিত। আর এই ছিল মোটামুটি ভারতের টিম নিউজ। আর প্লেইং 11 আলাদা করে বললাম না কি হবে, ওই দুটোই চেঞ্জেস হওয়ার কথা ছিল বা হতে পারতো, আর কোনো রকম কোনো চেঞ্জেস হবে না, তাই আলাদা করে নামগুলো নিচ্ছি না। তবে ব্যাটিং অর্ডারে কিন্তু আমরা কালকের ম্যাচেও চেঞ্জেস দেখতে পেতে পারি। হতে পারে কালকের ম্যাচেও শুভেম দুবেকে কিন্তু আমরা তোমার মিডিল অর্ডারের 4 নম্বরে দেখতে পেতে পারি, যেহেতু তাদের কাছে নিউজিল্যান্ডের কাছে 3-4টে স্পিনার রয়েছে। তো এই হচ্ছে নিউজ। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। সো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।